আপনার কি এতে? আমার বাপের বাড়ি থেকে কি দিবে না দিবে তাতে আপনার কেন এত মাথা ব্যথা ভাবি? বড় ভাবি ইভা মুখ ভেঙচিয়ে বলল, গরিব ছোট লোকের ঘরে জন্ম নিলে তো এরকম হবে। আমার বাপের বাড়ি থেকে রমজান মাসে প্রতিবারে যেসব জিনিস আসে সেসব দিয়েই তো পুরো মাস খাও। ও তাহলে আমাদের বাড়ি থেকে দেয় না, তাই না? দেখেন ভাবি, আমার বাবার যতটুকু সামর্থ্য ততটুকু দেয়, আর এতেই আমি খুশি। আর আপনি যে এত বড়াই করছেন বাপের বাড়ির সম্পদ নিয়ে, আল্লাহর কিন্তু বড়াইকারীকে পতন করতে সময় হয় না। আরে যাও যাও ফকিন্নি কোথাকার, যাই দেখি বাবা কি কি পাঠাবে, তার ব্যাপারে কথা বলে দেখি। এই বলে ইভা সেখান থেকে উঠে চলে যায়। বড়ভাবে আমাকে যাতা ব্যবহার করেছে, আমি নাকি ছোট লোক ঘরের মেয়ে, ফকিন্নি কত কি বলেছে। আচ্ছা তুমি বলো তো, আমার বাবা পারলে কি দিত না? তুমি এ নিয়ে এত চিন্তা করছো কেন বলো তো? তুমি তো জানো বড় ভাবি কি রকম। বাদ দাও তো রেশমি, এসব নিয়ে মন খারাপ করো না। আসলে কি জানো রাজু, তোমারই ভুল হয়েছে। আমার মতো একটা গরিব ঘরের মেয়েকে তোমার ঘরে বউ করে এনেছো। দেখো রেশমি, তোমার বাবাকে তো বলি কিছু না দিতে, তারপরও তোমার বাবা প্রতিবার রমজান মাসের বাজার সদাই করে নিয়ে আসে। আমার কি টাকা পয়সা কম আছে? এ বাড়িতে তো আমরা দুই ভাই, আর তোমরা ছাড়া কেউ নেই। তারপরও কেন বড় ভাবি এমন করে বুঝি না। বড় ভাই বড় ভাবিকে কত গালমন্দ করে, তারপরও ভাবির একই আচরণ। মা তো মরার আগে বলে গেছেন যে আমরা যেন সবসময় মিলেমিশে থাকি, তাই বড় ভাবি কিছু বললে আমি চুপ থাকি, ভাইয়াকেও বলি না সে সম্পর্কে। দেখো রাজু, আমি সবটা বুঝি, কিন্তু কিছু কথা খুব দাগ কাটে মনে। রাজু হাসি মুখে রেশমিকে বুকে জড়িয়ে ধরলো। সব ঠিক হয়ে যাবে বউ, ধৈর্য ধরো। কাজের ছেলে ফাহিম সোফার টেবিল পরিষ্কার করছে, এমন সময় বড় ভাবি ইভা এসে বলল, এই বেয়াদব, তোকে না বলেছি আমার ওয়াশরুমে ময়লা কাপড় আছে সেসব ধুয়ে দিতে? তুই সেসব না করে এখানে কি করছিস? দেখেন বড় ভাবি, বড় ভাইজান বলেছে আমি শুধু আপনাদের পার্সোনাল কাজ ছাড়া বাকি সব কাজ করতে। আপনার কাপড় সেটা আপনার পার্সোনাল ব্যাপার, আমি এখানে সেসব পরিষ্কার করব? তুই আমার মুখোমুখি তর্ক করছিস? বলে ঠাস করে একটা থাপ্পড় দেয় ফাহিমের গালে। ফাহিম গালে হাত দিয়ে কান্না করতে করতে বলল, আমি এর কোনো প্রতিবাদ করব না, তবে উপরেওয়ালার কাছে বিচার দিচ্ছি। আপনার এই অহংকার একদিন ভাঙবে। আপনার বাপের টাকায় যে দেমাগ আপনি দেখান সেটা একটা সময় থাকবে না, মনে রাখবেন। এটি বলেই ফাহিম সেখান থেকে চলে যায়। পরদিন সকালে রেশমির বাবা মোমিন সাহেব আসে মেয়ের শ্বশুর বাড়িতে রমজানের কিছু সদাই নিয়ে। উনি গরিব মানুষ, কোন রকম রিক্সা চালিয়ে খায়, কিন্তু মেয়ের বাড়িতে প্রতিবার রমজানে ওনার সামর্থ্য অনুযায়ী প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসে। উনি প্রতিবারই এসবের জন্য অনেক লজ্জার সম্মুখীন হয়, তা উনি এসব গায়ে না মেখে নিজের মেয়ের জন্য এসব নিয়ে আসেন। মোমিন সাহেব রেশমির নাম ধরে ডাকে, কই রে মা? ডাক শুনে রেশমি দৌড়ে এসে বাবাকে দেখে জড়িয়ে ধরে। রেশমি বাবাকে সালাম দেয়। বাবা সালাম নিয়ে বলল, কেমন আছিস রে মা? হ্যাঁ বাবা, অনেকটা ভালো। তারপর বাজারগুলো দেখিয়ে বলল, মা এগুলো নিয়ে যা, অল্প কিছু জিনিস, তুই তো জানিস তোর বাবা গরিব মানুষ, এর বেশি তোকে দিতে পারে না। বাবা আমি তোমাকে তো বলেছি কিছু না দেওয়ার জন্য, তারপরও তুমি নিয়ে আসো। তুমি না বাবা কোনোদিনও শুধরাবে না। আচ্ছা বাবা এসো, বসো। রেশমি তার বাবাকে নিয়ে ড্রয়িং রুমের দিকে চলে আসে। ড্রয়িং রুমে বসতে না বসতেই বড় ভাবি ইভা এসে বাজারের থলেটা দেখে মুখ ভেঙচিয়ে বলল, ছি ছি ছি, এই অল্প সংখ্যক বাজার নিয়ে যে মেয়ে শ্বশুর বাড়িতে এসেছেন, আপনার লজ্জা করে না? এমন কথা শুনে রেশমির বাবার চেহারা মলিন হয়ে যায়। তা দেখে রেশমি বলল, ভাবি মুখ সামলে কথা বলবেন, উনি আমার বাবা হন। ইভা কর্কশ গলায় কিছু বলতে যাবে, এমন সময় ইভার বড় ভাই সাইফুল তড়িঘড়ি করে আসে। সাইফুলকে দেখে ইভা হাসি মুখে বলল, ভাইয়া নিশ্চয় তুমিও রমজানের বাজার সদাই নিয়ে এসেছো আমার শ্বশুর বাড়ি। কই কই বাজার সদাই কই? এই ফাহিম যা তো নিজ থেকে বাজার সদাইগুলো নিয়ে আয়। বোন পারলে আমাদের ক্ষমা করিস, এবার তোকে কিছুই দিতে পারবো না, কারণ আমরা বন্দরে যে ব্যবসা করতাম সেটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়, বাবাকেও পুলিশে তাড়া করছে, আমরা এখন পথের ভিখারি হয়ে গেছি রে। এরকম কথা শুনে ইভা বলল, ভাইয়া আমার বাবা এখন কেমন আছে? বাবা এখন আত্মগোপনে আছেন, আমার যেতে হবে বলে সাইফুল সেখান থেকে চলে যায়। ইভাও মাথা নিচু করে সেখান থেকে চলে যায়। বাবা তুমি বসো, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসছি। না রে মা, আমি বসবো না, আমার কাজ আছে, আমি বরং অন্য সময় আসবো বলে বাবা সেখান থেকে চলে যায়। ইভা তার স্বামীকে কান্না করতে করতে বলল, এ কি হয়ে গেল আমার সাথে? এখন আমাদের কি হবে? মুন্না বলল, তুমি এসব নিয়ে ভেবো না তো, আল্লাহ পাক যা করেন ভালোর জন্য করেন। তাছাড়া তোমার বাবার বাড়ির জিনিসপত্র আমার কখনো প্রয়োজন হয়নি, আমাদের কি কম আছে? তাও রেশমির শ্বশুর বাড়ি থেকে আনতে পারছে, আমার বাপের বাড়ি থেকে না দিলে আমাকে কত কথা শোনাবে রেশমি। দেখো ইভা, রেশমি কেমন মেয়ে সেটা আমি জানি, তুমি শুধু শুধু এসব নিয়ে টেনশন করছো। রেশমি এ নিয়ে তোমাকে কখনো কিছু বলবে না, তোমার যদি মন খারাপ হয় তাহলে চলো আমার সাথে রেশমির কাছে যাই, আর তুমি যা যা বলেছো তার জন্য ক্ষমা চাইবে। একটা কথা মনে রাখবে ইভা, অহংকার পতনের মূল। ইভার কিছু না বলে মুন্নার সাথে চলে আসে। রেশমি ও তার হাজবেন্ড রাজু বের হচ্ছে, এমন সময় বড় ভাই মুন্নাও ইভা আসে। মুন্না বলল, রাজু তোরা কই যাচ্ছিস? ভাইয়া রেশমিকে নিয়ে একটু মার্কেটে যাচ্ছি, ওর নাকি কিছু কাপড় এবং প্রসাধনী লাগবে। ও আচ্ছা বুঝেছি। রেশমি প্রথমত আমি ইভার হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি, তুমি ইভাকে ক্ষমা করে দাও। রেশমি হাসি মুখে বলল, ভাবি এমন কি দোষ করেছে যে আমার ক্ষমা করতে হবে? ভাবির প্রতি আমার কোনো অভিযোগ নেই। তখনই ইভা রেশমির কাছে গিয়ে রেশমিকে জড়িয়ে ধরে বলল, তুমি সবসময় ঠিক ছিলে, তবুও আমি সবসময় তোমাকে নানা কথা বলতাম, বাপের বাড়ির সসম্পত্তি টাকা পয়সা নিয়ে তোমাকে অপমান করতাম, তুমি সবসময় নীরবে সহ্য করতে, অথচ আজ দেখো আমার বাপের বাড়ি পথে বসে গেছে। আজ বুঝতে পারছি অহংকার পতনের মূল। প্লিজ বোন তুমি আমাকে ক্ষমা করে দাও। ভাবি আপনি ভুল করছেন, আমি তো বলছি আপনার উপর আমার কোনো রাগ নেই, তারপরও বলছি আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। ভাইয়া আমার বউ সবসময় এমনটা থাকুক, দোয়া করো। হ্যাঁ রে ছোট, তোর জন্য ও রেশমির জন্য সবসময় দোয়া রইল।
ওরা দুজন দুই ভাইকে জড়িয়ে ধরে, আর রেশমি ও ইভা দুজন দুজনকে জড়িয়ে ধরে, আর এখানে সুন্দর মুহূর্ত দিয়ে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, আসলে একটা কথা আছে, কখন যে কার অবনতি আসে সেটা কেউই আগে থেকে বলতে পারে না। তাই কখনো ধন সম্পত্তি নিয়ে বড়াই করবেন না, সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করে যান। সুখী হোক সকল পরিবার। গল্পটির ভাবনায় হাশেম রাজু, পরিচালনায় এইচ.এম. কানুন, চিত্রগ্রহণ ইফতি হুসাইন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।